আচ্ছা, তো চলো আজকে আমাদের ক্লাস হবে ন্যানো টেকনোলজির উপরে। ঠিক আছে, তো ন্যানো টেকনোলজি কি জিনিস এ বিষয়ে আমরা জানবো আজকে। ন্যানো টেকনোলজি কালার হয় না, ড্র হয় না কেন? ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা পড়বো ন্যানো টেকনোলজি। ন্যানোমিটার হলো পরিমাপের একক। ন্যানোমিটার কিসের একক? পরিমাপের একক। হ্যাঁ, তো 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তাহলে 1 ন্যানোমিটার কি? 10⁻⁹ মিটার, যা মানুষের চুলের ব্যাসের, মানে আমাদের যে চুল আছে না, এই চুলটা কতটুকু চিকন, সেই চিকুনের তোমার হচ্ছে গা 80,000 ভাগের 1 ভাগকে বলা হচ্ছে 1 ন্যানোমিটার। বোঝা গেছে? এটা কিন্তু অবজেক্টিভে আসতে পারে। হ্যাঁ, এটা অবশ্যই মাথায় রাখবা যে 1 ন্যানোমিটার সমান কত মিটার, এই জিনিসটা মাথায় রাখবে। এবং মানুষের চুলের ব্যাসের 80,000 ভাগের 1 ভাগ। তো ন্যানোমিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি সম্পর্কিত সেগুলো হলো ন্যানো প্রযুক্তি। অর্থাৎ এই ন্যানো মিটার স্কেলে যে সমস্ত টেকনোলজি নিয়ে কাজ হয়, ঠিক আছে, সেই সব টেকনোলজিগুলোকে বলা হয় ন্যানো প্রযুক্তি। হ্যাঁ, এই যে ন্যানো প্রযুক্তি বা ন্যানো টেকনোলজি বা সংক্ষেপে তোমার ন্যানোটেক, পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন। আণবিক পর্যায়ে মানে কি? ওই যেটা আমরা গতদিন প্রায় পড়ছিলাম যে ডিএনএ কত ক্ষুদ্র একটা ব্যাপার, ওই রকম যে পদার্থের ক্ষুদ্র, একদম ক্ষুদ্র আকারে, ঠিক আছে, আমরা পদার্থের চোখে দেখতে পারি, সেই পদার্থকে তোমার ভাঙলে অণু, অণু ভাঙলে পরমাণু, ঠিক আছে, এই যে আণবিক আণবিক পর্যায়ে যে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা, সেটাকেই বলা হচ্ছে ন্যানো টেকনোলজি। হুম, তো ন্যানোটেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে নিপুণভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ এর পরিবর্ধন, ধ্বংস বা সৃষ্টি করা যায়। সাধারণত ন্যানো প্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় 100 ন্যানোমিটারের থেকে ছোট। দেখো, মানে এখানে সাধারণ ন্যানো প্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায়, মানে যে কোনো একটা মাত্রায় যদি আমরা হিসাব করি, সেই মাত্রায় 100 ন্যানোমিটারের থেকেও ছোট। মানে যেখানে 1 ন্যানোমিটার হচ্ছে তোমার একটা চুলের ব্যাসের 80,000 ভাগের 1 ভাগ, সেই জায়গায় তোমার সেইটারও মনে করো যে 100 ন্যানোমিটারও থেকেও ছোট তোমার কাঠামো নিয়ে কাজ করা হয়। এই ন্যানো প্রযুক্তি বহুমাত্রিক। ন্যানো প্রযুক্তি কি? বহুমাত্রিক। এর সীমানা প্রচলিত সেমি কন্ডাক্টর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক স্বয়ংসংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত। তাহলে এর সীমানা কত? এর সীমানা হচ্ছে প্রচলিত সেমি কন্ডাক্টর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক আণবিক সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত। আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্য সম্পূর্ণ ন্যানো পদার্থের উদ্ভাবন পর্যন্ত বিস্তৃত। রিচার্ড রিচার্ড ফাইনম্যানকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। তাহলে কে? রিচার্ড। তাহলে এই ন্যানো প্রযুক্তির জনক কে? রিচার্ড ফাইনম্যান। ঠিক আছে, একে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়। এই রিচার্ড ফাইনম্যানকে, এই দেখো পাশে এই যে যার পিকচার তোমরা দেখতে পারতেছো এখানে, ঠিক আছে, ইনি হচ্ছে তোমার সেই রিচার্ড ফাইনম্যান। ওনাকে বলা হচ্ছে ন্যানো টেকনোলজির জনক। তো 1959 সালের 29 জানুয়ারি রিচার্ড ফাইনম্যান সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা দেয়। সর্বপ্রথম কি করে? ন্যানো প্রযুক্তির ধারণা দেয় কত সালে? 1959 সালে 29 জানুয়ারি রিচার্ড ফাইনম্যান সর্বপ্রথম ন্যানো প্রযুক্তির ধারণা দেয়। 1989 সালের নভেম্বরের 9 তারিখে, এই দেখো নভেম্বরের 9 তারিখে ন্যানো টেকনোলজির জন্য একটা অন্যতম স্মরণীয় দিন হিসেবে বিবেচিত হয়। তাহলে 1989 সালের নভেম্বরের 9 তারিখে, সবই ন দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো যে 1989 সালের নভেম্বরের 9 তারিখে ন্যানো টেকনোলজির জন্য একটি অন্যতম স্মরণীয় দিন হিসেবে বিবেচিত হবে। সেদিন প্রথম অণুকে ইচ্ছামতো সাজিয়ে পছন্দ মতো কিছু তৈরি করা সম্ভব হয় মানুষের পক্ষে। অর্থাৎ ওই দিনটা ওই দিনটাতে সর্বপ্রথম অণুকে ইচ্ছা মতো সাজিয়ে পছন্দ মতো কিছু তৈরি করার সম্ভাবনা হয় মানুষের পক্ষে। দেখো এখানে ন্যানো টেবিল দেওয়া রয়েছে, হ্যাঁ, কিছু ন্যানো টেবিল দেওয়া রয়েছে। এখানে দেখো অ্যাটম, ঠিক আছে, এই যে অ্যাটম ⁻⁻1, ঠিক আছে, এখানে 1 ন্যানোমিটার ডিএনএ ডায়ামিটার। ডিএনএ হচ্ছে 1 ন্যানোমিটারের ডিএনএ ডায়ামিটার। এখানে দেখা যাচ্ছে ডিএনএ সম্পর্কে আমরা গতদিন পড়েছি, এটা হচ্ছে 1 ন্যানোমিটার আকারের। ঠিক আছে, এখানে 10 ন্যানোমিটারের প্রোটিন। দেখো এখানে টেন ন্যানোমিটারের প্রোটিন, আমরা যে প্রোটিন হচ্ছে খাবার হিসেবে গ্রহণ করি, ঠিক আছে,
যেটা ধর আমরা চোখে দেখতে পারি না। এখানে দেখো কার্বন ন্যানো টিউব ডায়ামিটার, এই যে কার্বন ন্যানোমিটার ন্যানো টিউব, এই জিনিসটা হেভি হেল্পফুল এবং বিভিন্ন কাজে এটা ব্যবহৃত হয়। এছাড়াও এখানে আরো অনেক কিছু রয়েছে। হুম। তো এরপরে ন্যানোটেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। ন্যানোটেকনোলজির ক্ষেত্রে কয়টি প্রক্রিয়া আছে? ন্যানোটেকনোলজির ক্ষেত্রে দুইটা প্রক্রিয়া আছে। একটি হলো উপর থেকে নিচে, একটি হলো কি উপর থেকে নিচে, অপরটি হলো নিচ থেকে উপরে। হুম। টপ ডাউন পদ্ধতিতে, কি ডাউন? টপ ডাউন। টপ ডাউন মানে উপর থেকে নিচে। টপ মানে উপর, ডাউন মানে নিচে, অর্থাৎ উপর থেকে নিচে পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে তাকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। অর্থাৎ মানে তো কোনো জিনিস বড় আকারে আছে সেটাকে কেটে কেটে ছোট করে একটা নির্দিষ্ট আকার দেওয়া হয়। এই ক্ষেত্রে সাধারণত ইচিং প্রক্রিয়াটি সম্পর্কিত। এই ক্ষেত্রে কি প্রক্রিয়া? সাধারণত ইচিং প্রক্রিয়া। তাহলে তোমাদের অবজেক্টিভ হতে পারে ইচিং প্রক্রিয়া কিসের সঙ্গে সম্পর্কিত? ন্যানো টেকনোলজি অবজেক্টিভ আসতে পারে। অথবা ন্যানো টেকনোলজি ন্যানো টেকনোলজিতে কোন প্রক্রিয়াটি সম্পর্কিত? ওখানে ইচিং থাকবে, ডিএনএ কাটার জন্য আরো বিভিন্ন বিষয় আছে আছে ওইগুলো লেখা থাকবে। তো তোমার উত্তর হবে ইচিং। আর বটম আপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। তাহলে বটম টু আপ, বটম মানে কি? মানে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এই পদ্ধতিটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। আমাদের বর্তমানে ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো কি? টপ ডাউন, অর্থাৎ বড় জিনিস কেটে কেটে ছোট করে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে টপ ডাউন প্রযুক্তি। ঠিক আছে। আর ন্যানো টেকনোলজি হলো বটম আপ প্রযুক্তি। তার মানে কি? আমরা যেটা ব্যবহার করি সচরাচর, আমরা যেটা ব্যবহার করি, আমরা স্মার্টফোন ব্যবহার করি, স্মার্টফোনের মধ্যে প্রসেসর আছে, বিভিন্ন হচ্ছে তোমার ডায়াপ্টার আছে, ঠিক আছে, যে ছোট ছোট তোমার হচ্ছে যে এইগুলো রয়েছে তোমার সার্কিট গুলো রয়েছে, এইগুলো বটম আপ প্রযুক্তির কিন্তু। হ্যাঁ, এটা হলো বটম আপ প্রযুক্তির, অর্থাৎ বড় জিনিসটাকে কেটে কেটে ছোট করে এইভাবে তৈরি করা হয়েছে। আর ন্যানো টেকনোলজিতে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে তৈরি করা হবে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু। আচ্ছা, অর্থাৎ কি এই ন্যানো টেকনোলজিতে কি করা হচ্ছে? এই ন্যানোমিটার স্কেলের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে তৈরি করা হবে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু, যে কোনো প্রয়োজনীয় বস্তু হতে পারে। হার্ড ডিস্কের তথ্য সংরক্ষণের ক্ষমতা দিন দিন বাড়ছে। এই হার্ড ডিস্কে ব্যবহৃত হচ্ছে ন্যানো টেকনোলজি। আচ্ছা, এই হার্ড ডিস্ক সম্পর্কে তোমরা মোটামুটি অনেকেই, সবাই এর সঙ্গে সম্পর্কিত, সবাই এটাকে ব্যবহার করে থাকো। ঠিক আছে। এই ন্যানো টেকনোলজিটা কিরকম? তোমার মেমোরি কার্ড দেখছো? ছোট্ট একটা মেমোরি কার্ডের মধ্যে দেখো হাজার হাজার গিগাবাইট তুমি ডেটা ওর মধ্যে রাখতে পারতেছো। বড় বড় ভিডিও, অডিও, মিউজিক, মুভি সবকিছু কিন্তু তোমার ছোট ছোট মেমোরি কার্ডের মধ্যে রাখতে পারছো। এই মেমোরি কার্ডের মধ্যেই মূলত তোমার হচ্ছে কি এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা যাচ্ছে বিধায় এই মেমোরিটা ছোট হয়েছে। নইলে আগে সর্বপ্রথম যখন একটা কম্পিউটার তৈরি হয়েছিল সেই কম্পিউটারে মাত্র কয়েক কিলোবাইট তোমার হচ্ছে গিয়ে মেমোরি ছিল, এবং তাও এই মেমোরি রাখতেই মনে করো যে একটা আস্ত একটা ঘরের প্রয়োজন হইতো। ঠিক আছে, এত বড় হচ্ছে তোমার এই ছিল, হার্ড ডিস্ক ছিল বা মেমোরি কার্ড ছিল। কিন্তু সেই মেমোরি কার্ড ছোট হতে 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 এখন কি একদম ছোট্ট একটা মেমোরি কার্ড হয়ে গেছে। কিন্তু এই ছোট্ট মেমোরি কার্ডের মধ্যে ধারণ ক্ষমতা তোমার হচ্ছে 2 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128, 252, এমনকি আমরা 1 টেরাবাইট পর্যন্ত ছোট মেমোরি কার্ড দেখতে পাই। তো এখন বাজারে 1 টেরাবাইট হার্ড ডিস্ক পাওয়া যায়। দেখো এখানে অলরেডি বলছে এখন বাজারে 1 টেরাবাইট হার্ড ডিস্ক পাওয়া যাচ্ছে, 1 টেরাবাইটেরও বেশি পাওয়া যাচ্ছে। অথচ এই ব্যাপারটা আজ হতে 10 বছর আগে ছিল না কল্পনার বাইরে। মানে কি? মানে আজ থেকে 10 বছর আগেও এই বিষয়টা মানে একদম কল্পনার বাইরে, 10-15 বছর আগে বোঝা গেছে। তো এই ন্যানো টেকনোলজির ব্যবহার কম্পিউটিং এর ক্ষেত্রে, এখন ন্যানো টেকনোলজি কোথায় কোথায় ব্যবহার হয় সেই জিনিসটা আমরা জানবো। এই কম্পিউটিং এর ক্ষেত্রে প্রসেসর উন্নয়ন তথা এর উচ্চ গতি, দীর্ঘ স্থায়িত্ব, কম শক্তি খরচ, কম্পিউটারের মেমোরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। আমরা অলরেডি মেমোরি কার্ডে যে এটা কম্পিউটার, এই যে কম শক্তি খরচ এবং কম্পিউটারের মেমোরি হিসেবে এটা ব্যবহার করা হয় সেটা বুঝতে পারতেছি। গতি, দক্ষতায় ন্যানো টেকনোলজি ব্যবহার করার ফলে আমরা যে মেমোরি কার্ড পাচ্ছি না, এই মেমোরি কার্ডের স্পিড অনেক বেশি আমরা যে মেমোরি কার্ডগুলো ব্যবহার করি। কিন্তু আমরা যদি হার্ড ডিস্ক ব্যবহার করতে চাইতাম তাহলে আমাদের কি হয়তো, আমাদের হচ্ছে তোমার স্পিড অত পাওয়া যেত না। ঠিক আছে। আমরা যে হার্ড ডিস্ক গুলো আগে ব্যবহার করছি বা পুরাতন কিছু হার্ড ডিস্ক আমি নিজেও, আমার নিজের কাছেও আছে। ঠিক আছে, 2010-12 সালের দিককার কিছু হার্ড ডিস্ক আমার কাছে আছে। সেই সময় তো ধরো এত প্রযুক্তি ভালো ছিল না, সেটা আমার অলরেডি নষ্ট হয়ে গেছে আমার সামনেই অলরেডি। আমি খসায় রাখছি, এটা মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে
কাজ করে না, বুঝতে পারছো? এটা হচ্ছে স্যামসাং এর ছিল, আমার হার্ড ডিস্ক বড়, তোমার 512 জিবি। তো ওটাতে তো ন্যানো টেকনোলজি ছিল না, কিন্তু পরবর্তীতে যেসব মেমোরি কার্ড বা আর একটা এসএসডি আমি পরবর্তীতে কিনি কম্পিউটারের জন্য, সেই এসএসডিটা কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়েছিল, ফলে ছোট্ট একটা জিনিসের মধ্যে অনেক মেমোরি ধারণ করতে পারে। বোঝা গেছে? এছাড়া খাদ্য শিল্প, কোন শিল্পে ব্যবহার করা হয়? খাদ্য শিল্পে। খাদ্য শিল্পে আবার এর কিসের ব্যবহার? হ্যাঁ, খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং তৈরিতে, খাদ্যের ভিন্নধর্মী স্বাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানো মেটেরিয়াল তৈরিতে ব্যবহৃত হয়। বুঝতে পারছো? খাদ্যের স্বাদ এর ভিন্নতা নিয়ে আসার জন্য, প্যাকেজিং তৈরি করার জন্য ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এছাড়া চিকিৎসা ক্ষেত্রে তো ন্যানো টেকনোলজির বিশাল একটা ব্যবহার। বিভিন্ন ধরনের স্মার্ট ড্রাগ তৈরিতে ব্যবহৃত হচ্ছে, যা সেবনে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। এই প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা যাবে। তোমার হচ্ছে এক ধরনের ন্যানো রোবট তৈরি করা হচ্ছে, খুবই ক্ষুদ্র। এই ন্যানো রোবট তোমার কি করতে, সরি আমার কল আসছে, আমি একটু দুঃখিত। আচ্ছা, তা এখন আমি কলটা কি করি, মেসেঞ্জারটা কেটেই দিই। আচ্ছা, এখন দেখো, বিভিন্ন ধরনের স্মার্ট ডাক তৈরিতে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে এক ধরনের ন্যানো রোবট তৈরি করা হচ্ছে, ঠিক আছে? সেই ন্যানো রোবটটা তোমার কিন্তু একটা মানে বিরাট একটা ব্যাপক পরিবর্তন আনবে। কিরকম? সেটা হচ্ছে এই ন্যানো রোবটটা খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, যেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে পুশ করা হবে, এবং সেই রোবটগুলো আমাদের যে শরীরের যেই জায়গায় ক্যান্সার হয়েছে বা যে কোষটা নষ্ট আছে, রোবটটা এই রক্তের মাধ্যমে ভেসে ভেসে গিয়ে সেই জায়গায় যায়, ওখানে গিয়ে ওই কোষটাকে সারিয়ে তুলবে। আমরা যদি একটু ন্যানো রোবটকে আমরা যদি একটু তোমার হচ্ছে চিকিৎসা ব্যবস্থার সাথে একটু দেখি, আমরা ইউটিউব থেকে যদি আমরা একটু চেক করি, তাহলে তোমাদের একটু দেখি দেখাতে পারি কিনা। ঠিক আছে? ন্যানো রেবো ন্যানো ন্যানো রোবট, ন্যানো রোবট ফর এই যে ন্যানো রোবটস ক্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা লিখে সার্চ দিলাম, দেখি। এই দেখো, এই দেখো, ছোট ছোট রোবট, ঠিক আছে? এর মধ্যে মানে এত ক্ষুদ্র, যেটা আসলে বলার মতো না। আমি সাউন্ড অফ করে দিই, দেখো। এই দেখো ক্ষুদ্র ক্ষুদ্র, এই দেখো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু তুমি এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রক্ত নালিকা বা রক্ত কোষ, বা তোমার শরীরের রগ যেগুলো হচ্ছে তোমার শরীরে মানে রক্ত প্রবাহ চালায় আর কি, ঠিক আছে? সেই রক্তনালীর মধ্যে থেকে এই দেখো ছোট ছোট রবট তোমার হচ্ছে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এই দেখো, যেখানে তোমার হচ্ছে রক্ত বন্ধ করার দরকার হচ্ছে, সেখানে কিন্তু দেখো লাইন আপ বন্ধ করে দিচ্ছে রবট গুলা। হ্যাঁ, এছাড়াও আরো দুই একটা ভিডিও যদি আমরা একটু প্লে করি, তাহলে বুঝতে পারবা এরা কিন্তু But এই দেখো injecting ইনজেকশনের robots into a মাধ্যমে, human's bloodstream ইনজেকশনের sounds মাধ্যমে কিন্তু তোমার terrifying. শরীরের মধ্যে এই দেখো ন্যানো রোবটটা পুশ করতেছে, এবং সে এই শরীরের এই দেখো ছোট্ট একটা, এটা একদম অরিজিনাল, এই দেখো ন্যানো রোবট, দেখছো? এটা মাইক্রোস্কোপিক দিয়ে দেখতেছে, ঠিক আছে? এবং এটার আকার আকৃতি দেখো, খুবই ছোট, খুবই ক্ষুদ্র। হ্যাঁ, খুবই ছোট। এই দেখো ন্যানোবটস 1 to 100 ন্যানোমিটার, অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে যেটাগুলো ব্যবহার করা হয় সেটা আমরা জানি। এই দেখো হিউম্যান হেয়ার, আমি যেটা একটু আগে বললাম, এই দেখো 80,000 ভাগের 1 ভাগ অথবা 1 লাখ ভাগের 1 ভাগ 1 ন্যানোমিটার মতো, ঠিক আছে? যে ন্যানোবটস বা ন্যানো রোবট, এটা এটা তৈরি করা হয়েছে, খুবই ক্ষুদ্র। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো। এই দেখো, মনে করো যে শরীরের মধ্যে যায় কোনো একটা কোষ নষ্ট আছে, এই রোবটটা কি করবে, সেখানে যে ওই কোষটাকে নষ্ট করে দেবে, ধ্বংস করে দেবে পুরোপুরি, ঠিক আছে? এই দেখো, এখানে রক্ত নালিকা দিয়ে যে রক্ত রক্ত তুমি দেখতে পারতেছো, একটা রক্ত কোষ বা রক্ত প্লেট, আমরা তো জানি। দেখো এর মধ্যে থেকে ন্যানো রোবট তোমার হচ্ছে এই রগের মধ্যে দিয়ে, রক্তের মধ্যে দিয়ে এভাবে যাচ্ছে, ঠিক আছে? এই দেখো অরিজিনালি এটা ন্যানো রোবট দেখা যাচ্ছে, বুঝতে পারছো? একদম ফুললি ভালোভাবে কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। হুম, এই দেখো রক্ত কোষের মধ্যে যেইগুলো সমস্যা আছে, সেখানে কিন্তু এই দেখো এটা হচ্ছে ন্যানো রোবট, ঠিক আছে? তো যাই হোক, ওই যে রক্ত রক্ত আমরা তো জানি আমাদের শরীরে হচ্ছে রক্ত প্লেট আছে, ব্লাড প্লেট আছে, ব্লাড প্লেট গুলো দেখো ওইভাবে যাচ্ছে, ওইটার সঙ্গে সঙ্গে তোমার এই ন্যানো রোবট গুলো ভিতরে যায় মানুষের শরীরে, রোগ যেখানে থাকে সেই রোগ, এই দেখো এই দেখো এই দেখো দেখা যাচ্ছে, দেখছো? এই দেখো, এই দেখো, এটা হচ্ছে ন্যানো রোবট। হ্যাঁ, এই দেখো এই দেখো, দেখছো? এটা হচ্ছে ন্যানো রোবট। তো আমরা মোটামুটি ন্যানো রোবট দেখলাম, বিষয়টা কেমন, খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, মানুষের শরীরের মধ্যে তোমার হচ্ছে এগুলো যে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা ঠিক করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যান্সার কোষ কিভাবে ধ্বংস করতেছে ন্যানো রোবট। হ্যাঁ, তো এই প্রযুক্তির ফলে ক্যান্সার আক্রান্ত কোষে আরো সূক্ষ্মভাবে ওষুধ পৌঁছে যাবে,
এই জন্য ব্যবহৃত হবে কার্বন ন্যানোটিউব দ্বারা তৈরি ন্যানো সুচ। এই সূচের এক পাশে থাকবে বিশেষ ধরনের প্রতিপ্রভ পদার্থ যার আলোক এর সাহায্যে নির্দিষ্ট রোগাক্রান্ত কোষে নিশ্চিত করা যাবে, ফলে নির্দিষ্ট কোষে ওষুধ দেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করা যাবে। এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করার গবেষণা চলছে। অর্থাৎ মানুষের যে অনেক মানুষের অঙ্গহানি হয়, পাও কেটে যায়, হাত কেটে পড়ে যায়, ঠিক আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার হচ্ছে গিয়া যাতে ন্যানো টেকনোলজির মাধ্যমে তৈরি করা যায়, যেটা দেখে একদম মানে মনে করো যে স্বাভাবিক মানুষের মতো হাতগুলো কাজ করবে, মানে মনে হবে একদম স্বাভাবিক হাত, কিন্তু প্রকৃতপক্ষে এটা কিন্তু তোমার কৃত্রিম একটা অঙ্গ প্রত্যঙ্গ, যেটা আছে ন্যানো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হবে। হ্যাঁ, তো এরপরে যোগাযোগ ক্ষেত্রে ন্যানো টেকনোলজি কিভাবে ব্যবহৃত হচ্ছে? হালকা ওজন ও জ্বালানি সাশ্রয়ী বাহন তৈরিতে ব্যবহৃত হয়, ঠিক আছে। জ্বালানি ক্ষেত্রে কিন্তু এটা তৈরি করা হচ্ছে। সস্তা উন্নত মানের সোলার এনার্জি তৈরিতে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা এই যে বাড়িতে যে বসাই না, সৌর বিদ্যুৎ বসাই না, সৌর বিদ্যুতের যে প্যানেলটা হচ্ছে তোমার রোদ 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 লাগে এবং যেটার জন্য চার্জ হয়, চালের উপরে যেটা রাখা হয়, ঠিক আছে, বা ছাদের উপরে যেটা রাখা হয়, তো সেই সোলার প্যানেলের এনার্জি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এছাড়া রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়। ইস্পাতের চেয়ে 100 গুণ বেশি শক্তিশালী মেটাল তৈরি, মানে ইস্পাতের চেয়ে, জানো আমরা তো জানি ইস্পাত সব থেকে বেশি শক্তিশালী, তাই না, সব থেকে বেশি শক্ত এবং শক্তিশালী একটা ধাতু। কিন্তু এর থেকেও মনে করো যে 100 গুণ বেশি শক্তিশালী মেটাল বা ধাতু তৈরি করার জন্য কিন্তু এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। টিটানিয়াম ডাইঅক্সাইড তৈরির কাজে, বিভিন্ন বস্তুর উপর প্রলেপ তৈরির কাজে ব্যবহৃত হয়। এবার ইলেকট্রনিক্স শিল্পে ন্যূনতম বিদ্যুৎ খরচ কি ধরনের? ন্যূনতম বিদ্যুৎ খরচে ইলেকট্রনিক যন্ত্রপাতির ওজন ও আকৃতি কমিয়ে এবং কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ফলে এই প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। দেখো, এই ন্যানো টেকনোলজিতে আজকে যদি না থাকতো তাহলে তুমি হয়তো আজকে ওই স্মার্টফোনটা হাতে নিয়ে ঘুরতে পারতো না। আমার কথা বোঝা যায় যে আসলে এই ন্যানো টেকনোলজির মাধ্যমে অনেক বড় বড় জিনিসকে ছোট করে ফেলছে। হয়তো তোমার কি করা লাগতো, তোমার মোবাইলটা হচ্ছে তোমার টেবিলের উপরে রেখেই তোমার কথা বলা লাগতো, ঠিক আছে, অথবা তোমার কম্পিউটার চালাতে ইচ্ছা হচ্ছে, তোমার 3-4টা ঘরই লাগতো বড় বড়, যে তোমার হচ্ছে কম্পিউটার চালানোর জন্য, বোঝা গেছে, এক ঘরে হার্ড ডিস্ক, এক ঘরে প্রসেসর, ঠিক আছে, এক ঘরে তোমার মনিটর, আর এক ঘরে মনে করো যে তোমার ওই কিবোর্ড মাউস এইগুলো ব্যবহার করা লাগতো, কি একটা ব্যাপার স্যাপার হতো। কিন্তু এই ন্যানো টেকনোলজির মাধ্যমে তোমার যন্ত্রপাতি কি আকৃতি কমায় নিয়ে আসা হচ্ছে এবং কার্যক্ষমতা এবং দক্ষতা আরো বেশি বৃদ্ধি করা হচ্ছে। ন্যানো প্রযুক্তি দ্বারা তৈরি ব্যাটারি, ফুয়েল সেল, সোলার সেল ইত্যাদির মাধ্যমে সৌর শক্তিকে অধিকতর কাজে লাগানো যাবে। তাছাড়া ন্যানো ট্রানজিস্টর, ন্যানো ডায়োড, প্লাজমা ডিসপ্লে ইত্যাদি ব্যবহারের ফলে ইলেকট্রনিক জগতে বৈপ্লবিক পরিবর্তন হচ্ছে এবং কোয়ান্টাম কম্পিউটিং বিকশিত হচ্ছে। দেখো, এখন কোয়ান্টাম কম্পিউটার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে, যেটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না। তোমরা যদি ইউটিউবে সার্চ দাও কোয়ান্টাম কম্পিউটার, এই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু বিরাট একটা ব্যাপার স্যাপার, ঠিক আছে। প্লাজমা ডিসপ্লে মানে বুঝতেছো, মানে যে ডিসপ্লে তোমার সামনে কোনো ডিসপ্লেই নাই, মানে তোমার সামনে কিছু নাই, অটোমেটিক একটা ডিসপ্লে ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম একটা প্রযুক্তি করা সম্ভব এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। আর আর কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটার জিনিসটা কি? কোয়ান্টাম কম্পিউটারটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে বর্তমান যে কম্পিউটার আমরা ব্যবহার করতেছি, সর্বোচ্চ সিকিউরিটি ব্যবস্থা রয়েছে, সেই সিকিউরিটি ব্যবস্থাকেও ভেঙে ফেলতে সক্ষম এই কোয়ান্টাম কম্পিউটার। এবং মনে করো যে আমাদের যে কম্পিউটার যে পরিমাণে কাজ করতে পারে তার থেকেও হাজার হাজার গুণ বেশি কাজ করতে পারে হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার, ঠিক আছে, এবং আরো বড় বড় সমস্যার সমাধান করতে পারে। এছাড়াও খেলাধুলা ও ক্রীড়া সরঞ্জাম তৈরিতে, ক্রিকেট ও টেনিস বলের স্থায়িত্ব বৃদ্ধির জন্য, বাতাসে গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য এটি কিন্তু ব্যবহৃত হয়। এছাড়া ন্যানো টেকনোলজির আমরা সুবিধা পড়ি। হ্যাঁ, ন্যানো টেকনোলজির সুবিধা ব্যবহার করে উৎপাদিত পণ্য মজবুত, বেশি টেকসই, আকারে ছোট ও হালকা। দেখো, এক লাইনে শেষ করে দিছে, যার কারো বইতে যদি একটু কম বেশি থাকে তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, ন্যানো টেকনোলজির অসুবিধা, দেখো এর যেমন সুবিধা আছে তেমন এর অসুবিধাও আছে। এই ন্যানো টেকনোলজির অসুবিধা কিন্তু অনেক, হ্যাঁ, সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও অনেক। ন্যানো টেকনোলজির গবেষণা ও প্রয়োগ অনেক ব্যয়বহুল। এই ন্যানো টেকনোলজির গবেষণা ও প্রয়োগ কি অনেক ব্যয়বহুল, ফলে এই প্রযুক্তির প্রয়োগে উৎপাদিত পণ্য এখনো অধিক দামি। কি হচ্ছে এই ফলে এই প্রযুক্তির প্রয়োগে উৎপাদিত পণ্য এখনো অধিক দাম। দেখো, আমার কাছে একটা কম্পিউটার আছে, কম্পিউটারটা হচ্ছে 22 ন্যানোমিটারের হচ্ছে প্রসেসর। হ্যাঁ, কিন্তু বর্তমানে অলরেডি মনে করো 3-4 ন্যানোমিটারের হচ্ছে প্রসেসর বের হয়ে গেছে।
আমার প্রসেসরটা আমি সম্ভবত 6,000 টাকা বা ওই সময়টাতে, সরি 10,000 বা 12,000 টাকা দিয়ে ওই সময়টাতে আমি কিনেছিলাম। বুঝতে পারছো? সেই তোমার হচ্ছে 2017-18 সালের দিকের কথা। সেই সময় আমার কম্পিউটারটা আমি কিনেছিলাম, আমার প্রসেসর কিনেছিলাম হয়তো প্রায় 10-12 হাজার টাকা দিয়ে। এখন ওই প্রসেসরের থেকেও তোমার মানে কি বলবো, 3-4 গুণ বেশি শক্তিশালী আর প্রসেসর চলে আসছে। তা এখন এই প্রসেসর তোমার ব্যবহৃত হয়েছে ন্যানো টেকনোলজি গবেষণার মাধ্যমে তোমার তৈরি করা হয়েছে, এবং এই ন্যানো টেকনোলজি ব্যবহার করে তৈরি করার ফলে এর কিন্তু পাওয়ার এবং এর হচ্ছে গিয়ে কার্যক্ষমতা অনেক বৃদ্ধি পাইছে। এর কার্যক্ষমতা যেমন বৃদ্ধি পাইছে, তৈরি করতেও অনেক ব্যয় হয়েছে, মানে এটা তৈরি উৎপাদন করতেও অনেক খরচ করা লাগছে। তো এই জন্য প্রসেসরগুলোর দাম অনেক বেশি। এখন ধরো একটা প্রসেসরের দাম তোমার মানে ভালো মানের যে প্রসেসরগুলো রয়েছে যেগুলো 3-4 ন্যানোমিটারের, সেইগুলো তোমার হচ্ছে গিয়ে দেখবা হচ্ছে গিয়ে হিউজ দাম, তোমার প্রায় 70-80 থেকে তারও উপরে দাম। এছাড়াও তোমরা যদি দেখো যে দেখবা তোমরা যে কম মোবাইল যারা কেনো, দেখবা তোমাদের হচ্ছে গিয়ে প্রসেসরের নাম লেখা থাকে অমুক প্রসেসর তমুক, মিডিয়াটেক ডাইমেনসিটি, তারপরে কোয়ালকম স্ন্যাপড্রাগন, ঠিক আছে এই ধরনের, তারপরে এসওসি, ঠিক আছে T1 to 6 এরকম থাকে না বিভিন্ন প্রসেসর। ঠিক আছে, এই প্রসেসর গুলো কিন্তু তোমার হচ্ছে গা দেখবা যে প্রসেসরটা হচ্ছে যত কম ন্যানোমিটারের সেই প্রসেসরের মোবাইল তত বেশি দাম। এই যে আইফোনের কিন্তু প্রসেসরের যে তোমার যে প্রসেসর যে যে ডায়ামিটার সেটা হচ্ছে গা 1 থেকে সম্ভবত 2 ন্যানোমিটারে নামায় নিয়ে আসছে। ঠিক আছে, এই জন্য কিন্তু আইফোন তোমার কিনতে গেলে 16,000, সরি মানে লাখ টাকা পার করে তোমার ফোন কিনা লাগে। হ্যাঁ, তো এখন আবার ওই আইফোন দেখো কি পাওয়ারফুল একটা ফোন, যে ফোনটা তুমি হচ্ছে আগামী 20 বছর যদি তুমি হাতে রেখে ইউজ করতে পারো, 20 বছরের মধ্যে তুমি কোনো ল্যাগও দেখতে পারবে না। ঠিক আছে, এগুলো আসলে ন্যানো টেকনোলজির তোমার একটা বিশাল তোমার হচ্ছে কি বলবো অবদান। ঠিক আছে, কিন্তু এই ন্যানো টেকনোলজির এই অবদানগুলো আমাদের জন্য অসুবিধা তখনই হয়ে যায় যখন এর দাম হচ্ছে অধিক হয়ে যায়। এছাড়া ন্যানো টেকনোলজি পূর্ণ মাত্রায় বিকশিত হলে আণবিক শক্তি সহজলভ্য হয়ে যেতে পারে, যা মানব জাতির জন্য বিপজ্জনক। দেখো, ন্যানো টেকনোলজি পূর্ণ মাত্রায় বিকশিত হলে ন্যানো টেকনোলজি দ্বারা যেমন ভালো কাজ করা যায়, এর দ্বারা কিন্তু মনে করো যে মানে আরো বিপজ্জনক কাজও করা সম্ভব, এবং যার মাধ্যমে মানব জাতির জন্য বিপজ্জনক হতে পারে। ন্যানো প্রযুক্তি ব্যবহার করে মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব, বিধায় যুদ্ধক্ষেত্রে ভয়াবহ আশঙ্কা রয়েছে। এখন এই ন্যানো টেকনোলজি দ্বারা আসলেই মারাত্মক যুদ্ধাস্ত্র তৈরি করা সম্ভব, যেটা তোমরা একটু ইউটিউবে ঘাটাঘাটি করবা যে ন্যানো টেকনোলজি দ্বারা যুদ্ধাস্ত্র কিভাবে তৈরি করা হয়। তুমি এটা দেখবা, সার্চ দেবা, দেখবা, দেখতে পারবে খুবই মারাত্মক বিপজ্জনক অস্ত্র, এবং এই অস্ত্র কিভাবে কাজ করে যদি তোমরা দেখতে চাও বা দেখতে পারো তাহলে তোমরা অবাক হয়ে যাবা। এবং বর্তমানে ধরো এ ধরনের একটা আম, তোমার হচ্ছে গিয়ে মতবাদও আমাদের বাংলাদেশে কিন্তু অনেকের মাঝেই কাজ করেছে, এবং অনেকেই বিষয়টা কাজ করার ফলে অনেকে এই বিষয় থেকে দূরে থাকেছে কিছু কিছু বিষয়ের জন্য, এবং তারা বিভিন্ন সমস্যা থেকেও সমস্যার মধ্যে পড়ে নাই। আবার যারা এগুলো বিশ্বাস করে নাই অনেকেই ম্যাক্সিমামই সমস্যার মধ্যে পড়ছে, এবং এই সমস্যাটা আমি মুখে বলবো না, তোমরা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবে যে কোন সমস্যার কথা আমি বলতে চাচ্ছি। আচ্ছা, এরপরে ন্যানো পার্টিকেল অর্থাৎ ন্যানো প্রোডাক্ট মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এটা যেহেতু খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, ঠিক আছে, এইগুলো দিয়ে বিভিন্ন পদার্থ তৈরি করা যায়। সেই ক্ষেত্রে মনে করো যে এগুলো মানুষের শরীরে যদি মানে খালিভাবে প্রবেশ করে তাহলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর। তাছাড়া এই প্রযুক্তি ব্যবহারের ফলে পানি ও বায়ু দূষণ হতে পারে। অবশ্যই এটা খুবই ক্ষুদ্র, পানি বা বাতাসে কিন্তু এগুলো উড়ে 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 বেড়াতে পারে। ঠিক আছে, এবং যার ফলে মানুষ নিঃশ্বাসের সাথে অথবা খাবার পানি হিসেবে মানুষের শরীরে কিন্তু এটা প্রবেশ করে মারাত্মক ক্ষতিকর হতে পারে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে অদক্ষরা কর্মহীন হয়ে যাবে। এই প্রযুক্তির ব্যবহারের ফলে কি হবে, অদক্ষরা কর্মহীন হয়ে পড়বে। মানে এই প্রযুক্তি ব্যবহার করলে যারা অদক্ষ তারা তো দক্ষ হওয়ার চেষ্টা করবেই না, বরঞ্চ তারা আরো কি হয়ে যাবে, কর্মহীন হয়ে পড়বে। এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। এখন কি পড়বো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা। আচ্ছা, মানব নিয়ন্ত্রিত ইলেকট্রনিক ডেটা কালেকশনের জন্য ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার ফলে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি আঙ্গাঙ্গিভাবে জড়িত। তথ্য ব্যবস্থাকে অসৎ উপায়ে বা অবৈধভাবে ব্যবহার করার ঘটনা প্রায়ই ঘটে থাকে। ব্যবহারকারী তার নিজের সুবিধা আদায়ের লক্ষ্যে অথবা অন্য কারো তথ্য চুরি বা বিকৃতি করার জন্য তথ্য ব্যবস্থাকে অবৈধভাবে ব্যবহার করতে পারে।
তথ্য ব্যবস্থার মাধ্যমে বিনা অনুমতিতে অন্যের তথ্য ব্যবহার ও সেগুলো পাচার করা নীতি বিরুদ্ধ কাজ, যা তথ্য ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। নৈতিকতা হলো মোরাল কোড, যেখানে বেশ কিছু নিয়ম কানুন থাকে যা স্বাভাবিকভাবে সকলের আচরণ দ্বারা স্বীকৃত। এটি ব্যক্তিকে বোঝাতে সহায়তা করে কোন কাজটি করা ঠিক এবং কোনটি ভুল। এই বোধকে জাগ্রত করা এবং নীতিবোধক ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার নৈতিকতার মূল লক্ষণ। এখন নৈতিকতা হলো মানুষের কাজকর্ম, আচার ব্যবহারের সেই মূলনীতি যার উপর ভিত্তি করে মানুষ একটি কাজের ভালো বা মন্দ দিক বিচার বিশ্লেষণ করতে পারে। নৈতিকতার ক্ষেত্রে চারটি মূলনীতি রয়েছে। তা হলো আনুপাতিকতা, তথ্য প্রদান পূর্বক সম্মতি, ন্যায় বিচার, ঝুঁকি নিয়ন্ত্রণ। তথ্য ব্যবস্থার এই নৈতিকতা অবশ্যই মেনে চলতে হয়। তথ্য ব্যবস্থার নৈতিকতার সাথে জড়িত উল্লেখযোগ্য কয়েকটি বিষয় হলো, প্রথমত হচ্ছে প্রাইভেসি। দেখো তোমাদের মোবাইল বা তোমরা কোনো অ্যাপ্লিকেশন কোনো কিছু ব্যবহার করলে দেখো প্রাইভেসি থাকে, হ্যাঁ। টার্মস অ্যান্ড প্রাইভেসি তোমাদের হচ্ছে মেনে নিয়ে তোমাদের কাজ করতে হয়। তথ্যকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন তার অন্যের ব্যক্তিগত গোপনীয়তাকে ভঙ্গ না করে এবং অন্যের অধিকার খর্ব না হয়, এবং যারা এই প্রাইভেসির গল্প মারায় তারাই সব থেকে বেশি ভঙ্গ করে। সেটা তোমার চোখের আড়ালে, আমার চোখের আড়ালে। ঠিক আছে, ফেসবুক বলে যে আপনাদের সমস্ত ডেটা হচ্ছে ব্যক্তিগত এবং গোপনীয়তা থাকবে, কিন্তু এই ফেসবুকই আমাদের ডেটাগুলো ব্যবহার করে ওরা হচ্ছে মিলিয়ন মিলিয়ন টাকা কামাচ্ছে, বিলিয়ন বিলিয়ন টাকা কামাচ্ছে। ঠিক আছে, এবং ওরাই হচ্ছে সবচেয়ে বড় ধোঁকাবাজ বা ঠিক আছে। যাই হোক, এই বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে লিখবা ডার্ক অফ ডার্ক সাইড অফ আর্মি নামে এই লেখবা। ঠিক আছে, এই লেখাটা ইউটিউবে সার্চ করবা, তাহলে বুঝতে পারবা যে আমাদের প্রাইভেসির নাম করে ওরা যে মানে বলতেছে, আমাদের প্রাইভেসি দেখাচ্ছে যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একজন ব্যক্তির প্রাইভেসি রক্ষা করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে এই প্রাইভেসিটা ওরাই সবার আগে নষ্ট করে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা দেখতে পারো, ইউটিউবে সার্চ দিবা যে দ্য ডার্ক সাইড অফ আর্মি, ডার্ক সাইড অফ আর্মি। এই আর্মি বলতে ওই আর্মি না, বললে মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো ব্যবহার বা আমি গ্রুপে দিয়ে দিব না, তাহলে তোমরা বুঝতে পারবা আসলে প্রাইভেসি ওরা কিভাবে নষ্ট করে। তো প্রাইভেসি মূলত এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার ব্যক্তিগত গোপনীয়তাকে অন্যকে ভঙ্গ করবে না, বা অন্যের অধিকার খর্ব হবে না, বা তোমার অধিকার খর্ব হবে না। ঠিক আছে। ব্যবহার, তথ্য ব্যবস্থার কিছু ব্যবহার। ঠিক আছে, তথ্য ব্যবস্থার কিছু ব্যবহার প্রাইভেসির গুরুত্ব লঙ্ঘন এবং নেটওয়ার্ক সিস্টেমে নীতিবর্জিত ব্যবহার বলে বিবেচিত হয়। অ্যাক্সেস, এই যে অ্যাক্সেস, তথ্য ব্যবস্থার ব্যবহারকারীগণ যারা ব্যক্তিগত তথ্যাদি বহন করেন তাদের নিজস্ব তথ্যগুলোকে, যেমন নাম, ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার প্রভৃতিকে অপরাধী এবং তাদের কাছ থেকে দূরে রাখার নৈতিক বাধ্যবাধকতা মানতে হয়। স্টোরেজ, কি রয়েছে? স্টোরেজ, তথ্য ব্যবস্থায় ব্যবহারকারীদের অবশ্যই নৈতিক পদ্ধতিগুলো মেনে নিয়ে তিনি কি ধরনের তথ্য সংরক্ষণ করবেন, যে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য কখনো কখনো বিভিন্ন মাধ্যমে এর ব্যাকআপ রাখা হয়। এরপরে সঠিকতা, কিছু কিছু তথ্য ব্যবস্থা বিশেষ করে চিকিৎসা ও আর্থিক সিস্টেমের জন্য নির্ভুলতা একটি নৈতিকতার বিষয় হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে ডেটাগুলো আপ টু ডেট এবং নির্ভুল রাখাটা নিশ্চিত করতে হয়। 1992 সাল কম্পিউটার ইথিক্স ইনস্টিটিউট কম্পিউটারের ইথিক্সের বিষয়ে 10টি নির্দেশনা তৈরি করে। এই 10টি নির্দেশনা হলো, প্রথমত অনুমতি ব্যতীত অন্যের ফাইল গোপন তথ্য সংগ্রহ না করা। ঠিক আছে, যেটা হ্যাঁ, ওই যারা এই গল্প বুলি দেয় তারা এটা বেশি করে। কম্পিউটার ব্যবহার করে অন্যের ক্ষতি না করা। ঠিক আছে, এটা হ্যাকার করে থাকে। প্রযুক্তি ব্যবহার করে অন্যের কাজের উপর হস্তক্ষেপ না করা, আমরা অনেকে এটা করার চেষ্টা করি। চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার না করা, যেটা মাঝে মধ্যেই হয়ে থাকে। মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য কম্পিউটারকে ব্যবহার না করা। মিথ্যা সাক্ষ্য প্রমাণ বহনের জন্য এই ধরনের কাজ অনেকেই করে থাকে। লাইসেন্স বিহীন সফটওয়্যার ব্যবহার বা কপি না করা, যেটা আমরা হর হামেশা সবাই করে থাকি। বিশেষ করে বাংলাদেশে যারা ম্যাক্সিমাম কম্পিউটার ইউজ করে, ম্যাক্সিমামই এই লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার করে বা কপি করে। হ্যাঁ, বিনা অনুমতিতে তথ্য সংক্রান্ত রিসোর্স ব্যবহার না করা, অর্থাৎ কারো অনুমতি ব্যতীত তার কোনো রিসোর্স ব্যবহার করা উচিত নয়। অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফল আত্মসাৎ না করা, অন্যের বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফল আত্মসাৎ না করা। কিন্তু এটা অনেকেই হয়, ফেসবুকে কেউ সুন্দর একটা লেখা লিখছে, ওইটা কপি করে নিজের নামে চালাই দিই। কোনো সময় নিচে লিখি না যে তোমার হচ্ছে গিয়া এই নিচে লিখে দিই না যে ক্রেডিট অমুক, ক্রেডিট তমুক, বা রাইটার অমুক। ঠিক আছে, এই ধরনের কোনো কিছু আমরা দিই না। জাস্ট ঠিক আছে, আমার ওর ফটোটা ভালো লাগছে, ডাউনলোড করে আমার প্রোফাইলে চালাই দিছি।
ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার খুবই একটা মানে আত্মসাৎ করা বা বুদ্ধিবৃত্তি সংক্রান্ত ফলাফল আত্মসাৎ না করাই উচিত, কিন্তু এটা একটা ক্রাইম, কিন্তু তারপর আমরা করে থাকি। তথ্য প্রযুক্তির কুপ্রভাব চিন্তা করে প্রোগ্রাম রচনা করা, কম্পিউটার ব্যবহারের নৈতিক বিচার শ্রদ্ধা প্রদর্শন করা। আচ্ছা, বর্তমানে ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিকাশের কারণে ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে, সেই সাথে সাইবার ক্রাইমও বেড়েছে। এখন সাইবার ক্রাইম জিনিসটা কি? সাইবার ক্রাইম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট মানে কম্পিউটার দ্বারা ইন্টারনেটের মাধ্যমে মানে কম্পিউটার এক কথায় ডিজিটাল ডিভাইস যার সাহায্যে, সেটা তোমার স্মার্টফোন হইতে পারে, এগুলোর মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে কোনো ধরনের ক্রাইম করা, ঠিক আছে, যে কোনো ধরনের ক্রাইম সেটা হইতে পারে, ঠিক আছে, সেইগুলোকে সাইবার ক্রাইম বলে। হ্যাঁ, তো ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংঘটিত হয় তা সাইবার ক্রাইম নামে পরিচিত। দেখছো, ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংঘটিত হয় তা সাইবার ক্রাইম নামে পরিচিত। তো নিচে কিছু সাইবার ক্রাইম সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমত হচ্ছে ভাইরাস। প্রথমত কি? ভাইরাস। ভাইরাস হলো এক ধরনের অজানা ক্ষতিকর প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও বংশবৃদ্ধি করে কম্পিউটারের রক্ষিত অন্যান্য প্রোগ্রামকে নষ্ট করে। এখন দেখো ভাইরাস কত বড় একটা খাতারনাক একটা জিনিস, এগুলো কিন্তু মানুষই তৈরি করে। ভাইরাস হলো এক ধরনের অজানা ক্ষতিকর প্রোগ্রাম, মানে যেমন মানুষের শরীরে যেমন ভাইরাস ঢোকে, ওটা তো একটা জীবাণু, কিন্তু কম্পিউটারেরও জীবাণু আছে, সেটা হচ্ছে একজন মানুষ প্রোগ্রাম তৈরি করে, ঠিক আছে। যেমন হচ্ছে তুমি ফেসবুক অ্যাপ তৈরি করো, ওই রকম মানে ফেসবুক অ্যাপ চালাও, ওই রকম ভাবে ফেসবুক অ্যাপ যে তৈরি করেছে সে হয়তো একজন সে মানে তার মতো একজন বুদ্ধিমান ব্যক্তি, সে হচ্ছে ভাইরাস তৈরি করতেছে, ঠিক আছে, এই কম্পিউটার হ্যাক করার জন্য, বিভিন্ন জিনিসপাতি নষ্ট করার জন্য, ঠিক আছে। তো সংক্রমণ ও বংশবৃদ্ধি করে কম্পিউটার রক্ষিত অন্যান্য প্রোগ্রাম নষ্ট করে দেয়। প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন, নাম কি? ফ্রেড কোহেন কম্পিউটারের এই ক্ষতিকারক প্রোগ্রামের নামকরণ করেন ভাইরাস। ভাইরাস শব্দের পূর্ণরূপ কি? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ভাইরাস শব্দের পূর্ণরূপ হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। আন্ডার সিজ, সিজ মানে কি, যাও মানে সিজ করে নিয়ে বলে না, মানে এক কথা ওইটার অধিকার থাকে না, ঠিক আছে। মনে করো যে আমার আমার কম্পিউটার ভাইরাস ঢুকছে, আমার সবকিছু ওনার হাতে চলে যায়, আমি কিছু ব্যবহার করতে পারি না, ঠিক আছে। কয়েকটি কম্পিউটার ভাইরাস হলো, মানে এবার কম্পিউটার ভাইরাসের নাম পড়ো, এগুলো এটা থেকে অবজেক্টিভ আসে। নিচের কোনটি কম্পিউটার ভাইরাস, এটা কিন্তু আসে, অবজেক্টিভে আসে। একটা হচ্ছে ট্রোজান হর্স, একটা হচ্ছে অ্যাব্রাক্সাস, একটা হচ্ছে মেলিসা, দা আন্না পূর্ণিকোভা, তারপর মাইডুম, আর একটা আছে মাইডুম। এরকম আরো বিভিন্ন ধরনের ভাইরাস আছে, ঠিক আছে। এই যে ভাইরাস, এই যে একটা কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার পরে এই যে কি ধরনের মেসেজ আসে, সেটা কিন্তু আমরা এই যে ডান পাশে দেখতে পাচ্ছি, এই ধরনের মেসেজ তোমার আসে। ওই হ্যাকারের সঙ্গে আবার কন্ট্যাক্ট করা লাগে যে ঠিক আছে আমি আপনাকে টাকা দিচ্ছি, আমার এটা ছেড়ে দেন। অনেক সময় টাকা দেওয়ার পরেও ছেড়ে দেয়, অনেক সময় টাকা দেওয়ার পরে ছেড়ে দেয় না, ঠিক আছে, এরকম করে। এরপরে রয়েছে স্প্যামিং। স্প্যামিং জিনিসটা কি? অনাকাঙ্ক্ষিত বাক্য মেসেজ সমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেম সমূহের ব্যবহার হলো স্প্যাম তথা স্প্যামিং। ইমেইল অ্যাকাউন্টের প্রায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই সমস্ত মেইলকে স্প্যাম মেইল বলে। চলো দেখি আমরা একটু মেইলটা চেক করে আসি, দেখে আসি। দেখো আমরা জিমেইলে ঢুকলাম, ঠিক আছে, জিমেইলে ঢোকার পরে আমাদের এখানে দেখো প্রচুর মেইল আসে। হ্যাঁ, এই মেইলের মধ্যে অনেক সময় আমরা কি হই, বিরক্ত হই অনেক মেইল, সেই মেইলগুলো যে মেইলগুলো বারবার আসে, হ্যাঁ, যেগুলো বিরক্তিকর, সেগুলো যে স্প্যাম ফোল্ডারে চলে যায়, ঠিক আছে। সেগুলো কোথায় চলে আসে? এই স্প্যাম ফোল্ডারে চলে আসে। দেখো অনেকেই কিন্তু আমাকে করছে, মানে বারবার যেহেতু এসএমএস করছে, এই যে ইনি ইনি আমার একটা কোর্সের হচ্ছে মেন্টর, ঠিক আছে। সেখান থেকে আমাকে বারবার ইমেল করা হয়েছে, এটা যেহেতু বিরক্তকর, একই মেসেজ বারবার আসছে, এই জন্য তোমার স্প্যাম ফোল্ডারে চলে গেছে, ঠিক আছে। যদি আমার ইনবক্সেও একটা আসছিল, পরবর্তীতে বারবার আসার জন্য আমার কি হয়েছে, এটা স্প্যাম ফোল্ডারে চলে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই হচ্ছে বিষয় স্প্যামিং জিনিসটা। তা ইমেইল অ্যাকাউন্টের প্রায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় মেইল কি পাওয়া যায় যা আমাদের বিরক্তিকর ঘটায়, এই সমস্ত মেইলকে স্প্যাম মেইল বলা হয়। হ্যাঁ, তো মোটামুটি বুঝতে পারলা স্প্যাম মেইল কোন জিনিস। এবার হ্যাকিং, এরপরে কি আছে? হ্যাকিং। হ্যাকিং প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে অনুমতি ব্যতীত কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে অন্যের কম্পিউটার ব্যবহার করা বা পুরো কম্পিউটার সিস্টেমকে ফাঁকি দিয়ে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে ক্ষতি করাকে হ্যাকিং বলে। হ্যাকিং কাকে বলে এই জিনিসটা অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবা, অনেক সময় পরীক্ষায় আসে হ্যাকিং কাকে বলে, ঠিক আছে। তা আর যে হ্যাকিং করে তাকে হ্যাকার বলে। আমরা সবাই জানি যে হ্যাকিং করে তাকে কি বলে? হ্যাকার বলে। হ্যাকাররা হলো সুদক্ষ অথচ অনিয়মতান্ত্রিক প্রোগ্রামার, ঠিক আছে, খুবই সুদক্ষ অথচ কি অনিয়মতান্ত্রিক প্রোগ্রামার। হ্যাকাররা সাধারণত অত্যন্ত দক্ষ প্রোগ্রামার হয়ে থাকে। এই হ্যাকাররা কিন্তু সাধারণত কি
অত্যন্ত দক্ষ প্রোগ্রামার হয়ে থাকে, মানে এই যে মানে সৈধ বৈধ প্রোগ্রামার না, ঠিক আছে আমি শিখলাম আমি এখন হ্যাক করবো এমনটা না, মারাত্মক লেভেলের কিন্তু ওরা ট্যালেন্টেড হয়, হ্যাঁ। এবং সিস্টেম বিধ্বংসী প্রোগ্রাম রচনায় উৎসাহ বোধ করে। তো বিভিন্নভাবে হ্যাকাররা তথ্য চুরি করে থাকে। এখন তোমাদের বলি যে হ্যাকার কিন্তু আবার দুই রকম আছে, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, আর একটা আছে গ্রে হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকারকে আমরা ফাঁকে রাখি, ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা না। ব্ল্যাক হ্যাট হ্যাকার, যেটা ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়, সে তিনি হচ্ছে কি করে, উনি খালি খারাপ কাজ করে বেড়ায়। ওই অমুক কম্পিউটারে হ্যাক করে, তমুক কম্পিউটার হ্যাক করে, ওনার আইডি হ্যাক করে, অমুক ব্যাংকের থেকে টাকা হ্যাক করে চুরি করে নিয়ে নেয়, ঠিক আছে। আর হোয়াইট হ্যাট হ্যাকার কারা? হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে যারা হচ্ছে তোমার ওই যারা হ্যাক করতে আসে সেই হ্যাকটাকে প্রতিরোধ করে, ঠিক আছে, বন্ধ করে দেয়, আটকায় দেয়, ঠিক আছে। বা একবার হ্যাক করে চলে গেছে, পরবর্তীতে যাতে হ্যাক করতে না আসতে পারে, বা ওই ব্ল্যাক হ্যাট হ্যাকারকে ধরার জন্য বা তাদেরকে আটকানোর জন্য যে প্রোগ্রামার গুলো প্রোগ্রাম তৈরি করে থাকে তাদেরকে হচ্ছে গিয়ে তোমার হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। এখন মনে করো যে হোয়াইট হ্যাট হ্যাকার কেমন, যেমন ধরো একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার যে খারাপ হ্যাকার, সে তোমার আইডি হ্যাক করে নিছে। এখন সেই আইডি ফেরত নিয়ে আসার জন্য যে হচ্ছে প্রোগ্রামিং তৈরি করবে, যে হচ্ছে কাজ করবে বা ভালো কাজ করতেছে, তাকে বলা হচ্ছে হোয়াইট হ্যাকার। অর্থাৎ ওই হ্যাকারকে হ্যাক করে আবার তোমার আইডিটাকে ব্যাক নিয়ে আসা, তাকে বলা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, ঠিক আছে। তো হ্যাকার মোটামুটি বুঝলে ধরুন। তো এরপরে সাইবার আক্রমণ। এই যে সাইবার আক্রমণ যেটা আমরা বললাম, সাইবার আক্রমণ হলো কি? সাইবার আক্রমণ হলো কম্পিউটার নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ অর্জনের প্রচেষ্টা এবং কোনো ব্যক্তি বা গ্রুপের অনুমতি ছাড়াই তাদের সমগ্র গতিবিধি ট্র্যাক করা, অর্থাৎ তাদের ফাইল, প্রোগ্রাম কিংবা হার্ডওয়্যার ধ্বংস বা ক্ষতি সাধন করা। আচ্ছা, সাইবার চুরি। এরপরে কি রয়েছে? সাইবার চুরি। কম্পিউটার ব্যবহার করে ব্যবসায়িক অথবা ব্যক্তিগত তথ্যাদি চুরি করাই হলো সাইবার চুরি। সাইবার চুরি দুই ধরনের, তথা এক ডেটা চুরি, দুই হচ্ছে আইডেন্টিটি চুরি। তাহলে সাইবার চুরি কয় ধরনের? দুই রকম, একটা হচ্ছে ডেটা চুরি, একটা হচ্ছে আইডেন্টিটি চুরি। তোমরা যদি কখনো কারোর ফটো ডাউনলোড করো এবং তোমার প্রোফাইলে দিতে চাও, অবশ্যই সেখানে কিন্তু তুমি উল্লেখ করে দিবা কার থেকে তুমি ফটোটা নিছো, ক্রেডিট বা এরকম কিছু ওয়ার্ড ব্যবহার করবা, যাতে তোমার এটাকে আপাতত যে হ্যাঁ তুমি কপি অথবা কপি পোস্ট, এরকম অনেকে অনেক কিছু লেখে, এগুলো লিখে দিবা যাতে মোটামুটি সবাই বুঝতে পারে যে না ঠিক আছে তুমি এটাই করো নাই, ঠিক আছে। সাইবার চুরির মধ্যে তাহলে পড়বে না এটাকে, হ্যাঁ আইডেন্টিটি চুরির মধ্যে পড়বে না। আর ডেটা চুরি তো বুঝতে পারে যে তোমার কম্পিউটার বা তোমার টোফাইল হ্যাক করে নিয়ে নিলে, সেটা হচ্ছে তোমার ডেটা চুরি। তো সফটওয়্যার পাইরেসি। আচ্ছা, সফটওয়্যার পাইরেসি কি জিনিস? এই যে সফটওয়্যার পাইরেসি বলতে, ওহ আমার ইয়ে হচ্ছে, সফটওয়্যার পাইরেসি বলতে প্রস্তুতকারীর বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করা, নিজের নাম বিতরণ করা কিংবা কোনো প্রকার পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেওয়া ইত্যাদি কার্যক্রমকে বোঝায়। আমার হেক্সি ওরটেস। আচ্ছা, এরপর আছে প্লেজারিজম। ঠিক আছে। এখন এখানে কিন্তু দুই ধরনের অবজেক্টিভ হয়। একটা অবজেক্টিভ হয় যে তোমার হচ্ছে বিনা অনুমতিতে কোনো সফটওয়্যার কপি করাকে কি বলে? সফটওয়্যার পাইরাসি নাকি প্লেজারিজম? এখানে কিন্তু অনেকেই ভুল করে প্লেজারিজম লেখে, অথবা মানে এই দুইটাকে গুলাই ফেলে। তোমরা এই দুইটাকে গুলাবা না, ভালো করে পড়বা, ঠিক আছে। একটা হচ্ছে বর্তমান তথ্য প্রযুক্তির অবাধ স্বাধীনতার ফলে প্লেজারিজম একটি বড় ধরনের অনৈতিক কাজে পরিণত হয়েছে। প্লেজারিজম হলো অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া। দেখছো, যেটা আমি তোমাদের বলতেছিলাম যে কারো লেখা বা পোস্ট তুমি নিয়ে এসে জাস্ট তোমার ক্যাপশন হিসেবে ব্যবহার করতেছো, কিন্তু তুমি জানোও না যে তুমি এখানে বিরাট একটা অনৈতিক কাজ করে বসে আছো, ঠিক আছে। তুমি কারোর উক্তি লিখে নিয়ে এসে তোমার পোস্টে দিচ্ছ, তুমি নিজেও জানো না যে তুমি প্লেজারিজম করতেছো, অনৈতিক কাজ করতেছো। কিন্তু ওই উক্তিটা লেখার পরে নিচে সুন্দর করে যদি একটা দাগ দিয়ে বা একটা ডাবল ডাবল অ্যাপস্ট্রফি দিয়ে পাশে যদি ওই ব্যক্তির নামটা লিখে দিতে, তাহলে কিন্তু এটা চুরি হইতো না, প্লেজারিজম হইতো না, ঠিক আছে। কিন্তু আমরা এটা অহরহ করি, ঠিক আছে, এটা খুবই খারাপ একটা কাজ। আচ্ছা, প্লেজারিজম হলো অন্যের লেখা বা গবেষণালব্ধ তথ্য নিজের নামে চালিয়ে দেওয়া। ইন্টারনেটে পৃথিবীর প্রায় সব বিষয়ে কোনো না কোনো তথ্য আছে। এসব তথ্য ব্যবহারের ক্ষেত্রে প্রকৃত তথ্যদাতা অবদান স্বীকার করা না হলে, এই দেখো প্রকৃত কি, প্রকৃত তথ্যদাতার অবদান স্বীকার না করা হলে তা প্লেজারিজমের মধ্যে পড়বে। সেটা বোঝা গেছে। সো তোমরা এই কাজ থেকে বিরত থাকবে, তোমরা শেখো, তোমরা এখন ইন্টারমিডিয়েট বড় সামনে ই করবা, তোমরা সচেতন হও,
পরবর্তী জেনারেশন সচেতন হয়ে যাবে। হ্যাঁ, তো যখন তোমরা কোনো কিছু পোস্ট করবা, ক্যাপশন দিবা, ওই ক্যাপশনটা মূলত কে লিখছে, কোথা থেকে আসছে, ঠিক আছে, এই সঠিক তথ্যটা দিবা। যদি দিতে না পারো, ওই ক্যাপশন তোমার ব্যবহার করার দরকার নেই। ঠিক আছে, নিজের মনের থেকে ক্যাপশন বানায় তুমি লেখো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রতিনিয়ত বুঝে না বুঝে এই অপরাধ করছি, দেখছো? আমি কিন্তু আবারও বললাম যে আমরা বুঝি অথবা না বুঝে এই অপরাধগুলো করতেছি। বর্তমানে প্লেজারিজম ধারার নানা ধরনের কৌশল বের হয়েছে, অর্থাৎ বর্তমানে প্লেজারিজম ধরার নানা ধরনের কৌশল তো বের হয়েছে, অর্থাৎ আমি যে প্লেজারিজম করতেছি কিন্তু এটা কিন্তু যে কেউ ধরতে পারবে। ধরার মতো টুলস আছে, আমি নিজেও বের করতে পারবো, তুমিও বের করতে পারবা, যে ওই ক্যাপশনটা দিয়েছে, ওই ক্যাপশনটা ও ওর নিজে লিখছে নাকি অন্য কারোর তা নিয়ে আসছে। হ্যাঁ, আচ্ছা, এখন তথ্য প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা। তথ্য প্রযুক্তির কি নিরাপত্তা ব্যবস্থা? হ্যাঁ, তথ্য নিরাপত্তা ব্যবস্থা যে সব পদক্ষেপ নেওয়া জরুরি সেগুলো হলো অ্যাক্সেস কন্ট্রোল করা, ফায়ারওয়াল সফটওয়্যার ব্যবহার করা, না ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ব্যবহার করা, অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা, ডেটা এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করা, হ্যাকিং প্রতিরোধ করা, সিকিউরিটি মনিটরিং সফটওয়্যার ব্যবহার করা, তথ্য ব্যাকআপ নেওয়া, ফল্ট টলারেন্স সিস্টেম থাকা জরুরি, সিস্টেম কন্ট্রোল ও অডিট ব্যবস্থা থাকা জরুরি। আচ্ছা, আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না, আজকের ক্লাসটা এ পর্যন্ত থাকলেও আমার প্রচন্ড হেসকে উঠতেছে। ঠিক আছে, আর আমি নোটগুলো এইগুলো দিয়ে দিছি, তোমরা